জেলে এমন একটা অবস্থা ছিল যে মানে আমার প্রথম যে খাবারটা দেওয়া হয় ওটাতে পোকা ছিল। আমার পকেটে একটা রুটি দিছে আর আমি খাবারের দিকে তাকায় আমি একদিন ঘুরছি, এই খাবার আমি খাইতে পারি না, কিভাবে খাবো আমি কান্না করতেছিলাম। আমরা আসলে সংগ্রামের মধ্য দিয়ে বড় হচ্ছি এবং আমার জীবনটা অনেক সংগ্রামী জীবন। তো সংগ্রামী জীবন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আমি ঠেকে ঠেকে শিখেছি। আমাকে আমার ওয়াইফ একদিন বলেছিল, আমি যখন বলেছিলাম আমি বেবি নিব, তখন একটা কথা বলেছিল যে বেবি নিবে কেন, যে পৃথিবীটা এত বাজে সেই পৃথিবীটা আসলে একটা মানুষকে নিয়ে এসে তুমি কি নিরাপদ রাখতে পারবা? বিএনপির মতো একটা লার্জেস্ট পার্টি সামনে থেকে নেতৃত্ব দেয়। বিএনপির লার্জেস্ট পার্টি না, ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্টি। এটা বাংলাদেশে যদি পিপল বলেন। ডে ফার্স্টে তারেক রহমান সাহেবের যখন 300 ফিটে বক্তব্য দেওয়া থেকে আজকের তারিখ পর্যন্ত সে যে পরিমাণ প্রজ্ঞা, ধৈর্য এবং সহ্যের পরিচয় দিয়ে চলেছে সেটি অবশ্যই প্রেজওয়ার্থী। আপনি কি স্বীকার করেন নাই? না, আমি স্বীকার করি না। উনি ভুল পথে মানুষকে পরিচালিত করছে। আমি যা বিশ্বাস করি সেটা আমি কাজ করি। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমি কাউকে পরোয়া করি না, যে কেউ হোক। তাই যদি হয় তাহলে মাত্র ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে যে নাসিরকে এভাবে বলতে শুনতেছি যে এবং এসব প্রতিষ্ঠানের হাত পা পর্যন্ত আমি ভেঙে দেবো, সে নাসিরকে আবার ইলেকশন কমিশনের কাছে ধর্ণা দিতে দেখছি যে তোমরা আমার সিকিউরিটির ব্যবস্থা করে। আমি ডিম খাচ্ছি এটা নিয়ে আমি আজকে বলেছি, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি চাই না অন্য কোনো প্রার্থীর উপরে এটা হোক। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই। দেশের প্রশ্নে, দেশের ভালোবাসার প্রশ্নে, দেশমাতৃকার প্রশ্নে সত্যি আর কোনো অর্থে বদল হয় না। এদেশ শান্ত কবে হবে? এদেশের ভেতরে রক্তক্ষরণ বন্ধ কখন হবে? কিছু মানুষ সামনে থেকে পথ দেখাচ্ছেন অথবা স্বপ্ন দেখাচ্ছেন, সেই কাজগুলো সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য যারা সামনে থেকে আছেন তাদের একজন অলরেডি আমার সাথে উপস্থিত, নাসিরউদ্দিন পাটোয়ারি। অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশের প্ল্যাটফর্মে। কেমন আছেন ভাই? আমি ভালো আছি। জি নাসির, আমরা অনেক স্বপ্ন করে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, যে প্ল্যাটফর্মের নাম আমি বাংলাদেশ, আমাতেই শুরু আমিতেই শেষ। এবং আপনিও নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করে চলেছেন যাতে করে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য সর্বোচ্চ পরিশ্রম করা যায়, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা যায়। আপনার কাছে কি মনে হচ্ছে ঠিকঠাক আছেন, ঠিক পথে আছেন মনে হচ্ছে সোফা? চেষ্টা করছি, কখনো ভুল হয়, ভুলগুলো শুধরে দিই, আবার কখনো রাইট ট্র্যাকে থাকি এবং মানুষে আমাদেরকে অনেক বেশি ডিরেকশন দেয়, কারণ মানুষের চাওয়াগুলো আমরা বাস্তবায়ন করতে চাই এবং মানুষের যে চাওয়াগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করে থাকি। মানুষের যে কথাগুলো বলতে পারে না তারা, মানুষের যে স্বপ্নগুলো তারা স্বপ্ন বুনতে পারে না, সেগুলোই আমরা চেষ্টা করি মানুষের প্রতিনিধি হয়ে। ওকে নাসির, আপনার ব্যক্তি জীবন সম্বন্ধে আমরা একটু জানতে চাই। জি, আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি বললে একটা একটা ইমেজ সামনে কিন্তু পোর্ট্রে হয় যে একটু হয়তো মানে মুখে যে কোনো রকমের রাগ ঢাক ছাড়া কথা বলতে পছন্দ করে। এর বাইরেও তো একটা ব্যক্তি মানুষ নাসিরের মধ্যে বসবাস করে। আপনার ছোটবেলায় কোথায় বেড়ে ওঠা, তারপর আপনার স্কুল জীবন, এগুলো একটু যদি সংক্ষেপে বলেন। আমার জন্ম চাঁদপুরের শাহরাস্তিতে, একদম গ্রামে আমার জন্ম এবং সেখানে আমার বেড়ে ওঠা এবং ছোটবেলায় আমি ওইখানে পড়াশোনা করেছি। তো আমার আব্বু ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষক ছিল। হুম, তো আমি স্কুলে ভর্তি কেউ এটা বুঝি নাই, কারণ আব্বু আমাকে নিয়ে যেত, তার সাথে থাকতাম, ওনার ক্লাসই করতাম। তো পরবর্তীতে আব্বুর প্রতিষ্ঠান থেকে অন্য জায়গায় আবার শিফট হলাম, সেখানে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং তারপরে আমি দাখিল পরীক্ষা দিয়েছি আমাদের গ্রাম থেকেই। হুম, এরপরে আমি ঢাকাতে শিফট করি। সবাই বলল যে ঢাকায় ভালো পড়াশোনা হয়, কারণ আমাদের বাংলাদেশের যে সিস্টেম সেটাতে হলো গ্রাম এবং শহর দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়ে গিয়েছে। এখন ভালো প্রতিষ্ঠানগুলো এখনো শহরের মধ্যেই, অর্থাৎ আমরা যে ডিসেন্ট্রালাইজড যে বাংলাদেশের স্বপ্ন দেখি এটা এখনো হয় নাই। গ্রাম লেভেল পর্যন্ত সরকারি সেবা, প্রাতিষ্ঠানিক, স্বাস্থ্য বিভাগ কোনো কিছু এখনো পৌঁছায়নি। সেজন্য আমি ঢাকাতে শিফট করি এবং ঢাকাতে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হই আলিমে, এবং সেখান থেকে আমি আলিম শেষ করি। শেষ করার পরে আমি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। অ্যাজ ইউজুয়াল সবাই, আমাদের ক্লাস টিচার যারা ছিল তারা অনেকেই ইউনিভার্সিটি ছিল, ঢাকা ইউনিভার্সিটি। সবাই বললো ঢাকা ইউনিভার্সিটিতে পুরো বাংলাদেশের মানুষ আসে, তুমি যদি ওইখানে যাও তাহলে অনেকের সাথে পরিচিত হবে, পুরো বাংলাদেশটা তুমি একটা ক্যাম্পাস থেকে দেখতে পাবা। আমিও প্রিপারেশন শুরু করলাম। তো আমার ইন্টারেই ভার্সিটি প্রিপারেশনটা শেষ হয়ে যায়। তো আমি তখন সবাইকে বলছিলাম যে আমি ভর্তি পরীক্ষা ফার্স্ট হব, কারণ আমার একটা কনফিডেন্সের জায়গা ছিল যে আমি যতটুকু সিলেবাস সবটাই কভার করেছি এবং জিকে থেকে শুরু করে ইংরেজি সব কিছুই আমি একদম মুখস্থ এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যানালাইটিক্যাল জায়গায় সবটাই আয়ত্ত করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে
আমার সবগুলা কোচিং থেকে ফোন করা হয় যে তোমার জন্য এই বছর সবগুলা কোচিং ফ্রি, তুমি যেখানে ক্লাস করতে চাও ওইখানে করতে পারবা। তো আমি পরবর্তীতে ফার্ম গেট চলে আসি, যেহেতু এটা কোচিং এর একটা নগরী বলতে পারেন বা রাজধানী বলতে পারেন। সেখানে আসার পরে প্যারাগন, ইউসিসি, ফোকাস সবগুলোতেই আমি কোচিং শুরু করি। যেখানে বাংলা ভালো, বাংলা শীটটা ওইখানে একটু যাচাই করি, পরীক্ষা দেই কেমন আছে আমার প্রিপারেশনটা কেমন। তো ওইখানে দেখলাম পুরো বাংলাদেশ থেকে স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসছে। তো সেখানেও আমি ভালো রেজাল্ট করা শুরু করলাম। তখন ওইখানে যারা ক্লাস টিচার ছিল, ভার্সিটির বড় ভাইয়েরা, তারাও স্বপ্ন দেখা শুরু করলো। তো এবং সেখানে আমি একটা ম্যাচে উঠি, যে ম্যাচটাতে মানে আমি তো ফার্ম গেটে যখন আসি তখন তো আমি জানি না এখানে কই উঠবো। তো আমাদের যেই দারুণে যাতে পড়াশোনা করছি সেখানে সিনিয়র ভাইদেরকে বললাম, ভাই আমাকে এমন একটা জায়গায় উঠিয়ে দেন যেখানে ভালো পরিবেশ থাকবে এবং পড়াশোনাটা ভালো করে করতে পারবো। তো ওনারা বলল যে আমরা তো ভার্সিটিতে চলে এসেছি, তুমি এমন এক জায়গায় উঠো যেটাতে আমরাও ছিলাম এবং সেখানে খুব ভালো পরিবেশ আছে। তো সেখানে পরবর্তীতে তেজকুনি পাড়াতে একটা মেসে আমি উঠলাম। তো আমি 15-16 দিন হলো সব কোচিংয়ে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি। রাতের বেলায় হলো আমি বাংলা শীট পড়তেছিলাম, প্যারাগনের একটা শীট, এবং ধ্বনি আমার যতটুকু মনে পড়ে ধ্বনি পড়তেছিলাম, যে ধ্বনি কত প্রকার কি কি। তো হুট করে দরজায় আওয়াজ হলো এবং আওয়াজ হওয়ার পরে আমাদের 2টা রুম ছিল। একটা রুমে দেখি স্যুট পরা অনেক লোক একসাথে প্রবেশ করলো। প্রবেশ করার পরে আমার হাতে অনেকগুলো অস্ত্র সবার। তো আমি তো এমনি তাকিয়ে আছি, এই অস্ত্র কোথা থেকে আসলো এবং এই লোক কারা। তো ইউনিফর্ম ছাড়া মানে ব্ল্যাক স্যুটে তারা আসলো, যেটাকে বলা বলে সিভিল ড্রেসে, কিন্তু ডিবি বিভিন্ন জায়গায় অভিযান করে থাকে ওই সময়টা। পরবর্তীতে তো আমি এগুলা জেনেছি, তখন তো জানতাম না। আর মাত্র আমি এইচএসসি শেষ করেছি, আমি ছোটই বলতে পারেন ওই সময়, এবং এই বিষয় সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমি সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকতাম, কারণ আমি দারুণেতে থাকাকালীন আমার যতটুকু ক্লাস টাইম ছিল বাকি সময়টা আমার স্টুডেন্টদের পিছনে আবার ব্যয় করতে পারতাম। আমার যারা ক্লাসমেট পড়াশোনা বুঝতো না, আমি এটা তাদেরকে আবার বুঝিয়ে দিতাম, তাদের ক্লাস নিতাম। এবং আমি যেহেতু সেখানে ফার্স্ট বয় ছিলাম, সবাই আমার কাছে আসতো এটা বোঝার জন্য। তো পরে বলল যে আমরা এখানে খোঁজ পাইছি, এখানে শিবিরের লোক আছে। তো আমি বললাম আমি তো বাংলা পড়তেছি, আমি তো শিবির করি না, তাহলে আপনারা এখানে। তো বলে তুমি এদিকে আসো। আসার পরে ওইখানে মেসে আমরা 8 জন ছিলাম। তো কয়েকজনকে ধরলো, একজনে চেপে ধরলো এভাবে, আর আরেকজন লাঠি দিয়ে জোরে জোরে বাড়ি দেওয়া শুরু করলো ওইখানে। তো আমাকে বলতেছে এদিকে, তো পরে জোরে একটা বাড়ি দিল আমাকে। বাড়ি দেওয়ার পরে আমি এমনি তাকায় আছি, তো ওরা বুঝছে যে মানে আমি কোনো কিছুই বলতেছি না। তো অন্যরা খুবই জোরে জোরে কান্না করতেছে, মা, খালা এরকম নাম ধরে কান্না করতেছে, কে বলতেছে আল্লাহ আল্লাহ মারা যাচ্ছে, এরকম মানে অনেক জোরে জোরে মারতেছিল। তো ওইখান থেকে আমাদেরকে সবাইকে একসাথে বললো এই রুমে আসো সবাই। তো সবাইকে ওই রুমে নিল। নেওয়ার পরে আমাদেরকে সবাইকে চোখ বাঁধলে একটা গাড়িতে তুলে নিল। তো অনেকক্ষণ গাড়ি চললো। গাড়ি চলার পরে আমাদের একটা রুমে নিয়ে বসাইলো, তারপরে চোখ খুলে দিল। পরে এমন একটা রুমে বসাইলো যেটাতে আলো অথবা মানে কোনো কিছুই নেই, একদম ছোট একটা লাইট আছে, এটা দিয়ে। তো আমি অনেকক্ষণ, আমার যতটুকু মনে পড়ে, এটা 2013 সনে আওয়ামী গভর্নমেন্ট ওই সময়। এটা আপনি তো অনেক ছোট তখন না? হ্যাঁ, আমি এই ঘটনা ঘটনাগুলো ঘটতেছিল। ট্রমাটাইজড হওয়ার জন্য কিন্তু অনেক বড় একটা হ্যাঁ, ব্যাপার। আমি তখন তো খুবই শকড ছিলাম। আমি একটু শর্ট করে যাচ্ছি কারণ একটু লং হিস্ট্রি, কারণ জেলের কাহিনী বললে আপনার 2-3 দিন চলে যাবে। তো পরবর্তীতে আমাকে সেখানে রাখলো, রাখার পরে হলো একটু পরে চোখ খুলে দিল এবং আমি একটা লাইট দেখলাম। তো দেখলাম যে আরো অনেকে আছে সেখানে একটা রুমটা, এবং সেখানে পরবর্তীতে আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমটা খুবই বিশ্রী, মানে যেটাতে কোনো ওয়াশরুমের পরিবেশ নাই, খুবই নোংরা পানি। তো আমার তখন তৃষ্ণা লাগছিল, আমি তাদের কাছে পানি চাইলাম, তারা আমাকে পানি দিল না। পরে সবাইকে জিজ্ঞেস করলাম এটা কি, বললো যে এটা থানার গারদ। হ্যাঁ, এবং আমার সাথে যারা মেসে একসাথে ছিল সবাইকে নিয়ে আসছে। পরে সবাইকে এক এক করে ডাকতেছে আর ওদিকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে এটা তো আমরা জানি না। এটা হলো তেজগাঁও থানাতে। আমি পরবর্তীতে আবিষ্কার করলাম, এবং সেখান থেকে একজনকে নেয়, আনার পরে দেখি ও শুয়ে আছে আর উপরে উঠতে পারে না, টর্চার করতেছিল। তো আমাকে ডাকলো এই এদিকে আসো। পরে টর্চারে নিয়ে গেল। প্রথমে ওসি ছিল, ওসির সামনে আমাকে জিজ্ঞেস করলো। ওসি বলতে চাই তুই তো ইনোসেন্ট, এই বাচ্চাকে কেন নিয়ে আসছো? তো তখন এসআই যে আছে ও বলতেছিল যে ও আমাদের কোটা আজকে 24টা দিয়েছেন আপনারা,
আমরা 24 জনকে ধরতে হবে, কোথায় পাবো? এই জন্য যারা একসাথে ছিল সবাইকে উঠিয়ে নিয়ে কোটা আসছে। পূরণ করতেছে। হ্যাঁ, কোটা পূরণ করতেছে, মানে ওই সময় প্রত্যেকটা থানায় যে এতজনকে জেলে ঢুকাইতে হবে, থানায় নিয়ে আসতে হবে, একটা কোটা থাকতো পলিটিক্যালি জায়গা থেকে। তো পরে ওসি আমার সাথে একটু কথা টথা বললো তুমি কোথায় পড়াশোনা বলছো, আমি বলছিলাম যে আমি মাদ্রাসা পড়াশোনা করছি, ইউনিভার্সিটি প্রিপারেশন নিতেছি। তো উনিও ওনার লাইফের অনেক স্টোরি শেয়ার করলো আমার সাথে, যে ওনার ফ্যামিলি কেমন কি। তো আমি বললাম স্যার আমাকে ধরে নিয়ে আসছেন কেন? বললো যে ধরে নিয়ে আসছি, আমাদের এখানে বাংলাদেশে অনেকে নাশকতা করতেছে, আমরা সবাইকে ধরে নিয়ে আসছি। এবং তো একটা পর্যায়ে সে বললো আরে বাচ্চা ছেলেটা ধরা খাইলো। তো এটার পরে হলো ওইখানে ওসি চলে গেল, ওই চলে যাওয়ার পরে হলো আমাকে হলো তারা বাঁধলো, বাঁধার পরে হলো অনেকগুলা মানে মোটা লাঠি দিয়ে বাড়ি দিছে। তো বাড়ি দেওয়ার পরে আমি একটু সেন্সলেস হয়ে যাই, কারণ আপনার একটা পর্যায়ে যখন অনেক মারা হয় এটা আসলে সহ্য করা যায় না অনেক। তো পরবর্তীতে আমি একটু পড়েছিলাম, আমার তো সেন্সলেস, আমি সেন্স থেকে একটু উঠছি। উঠার পরে আমি দেখি যে মানে আমার পা হলো উপরের দিকে এবং হলো মাথা নিচে। তো আমি এমনি হলো নিচের দিকে যখন মাথা থাকে তখন তো চেয়ারের পায়াগুলা দেখা যায়। তো ঝুলানো অবস্থায় ওইটা দেখতেছিলাম। তো তারপর আবার আমাকে অনেক মারলো, মারার পরে তো আমি আর জানি না, আমি সেন্সলেস হয়ে গিয়েছি। পরে আমি যখন সেন্স থেকে ফিরছি তখন আমি রুমে পড়ে আছি, এটা যে রুমটাতে থেকে আমাকে নিয়ে গিয়েছে ঠিক ওই রুমেই। তো পরে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং ওই সময় পড়াশোনা করতাম, নামাজ সবসময় আমি নামাজ, ওই সময় তাহাজ্জুদও পড়তাম, এখন তাহাজ্জুদ নামাজটা পড়া হয় না। তো পরে আমার তো ওই রুমটার এমন একটা সিচুয়েশন যে কখন আজান হয়, কখন দিন কখন রাত, এটা আসলে বোঝা যায় না, মানে এমন একটা সিচুয়েশন। তো পরে আমি চিন্তা করছি যে নামাজ পড়বো, এখন নামাজের জন্য যে আমি অজু করবো এখানে ওই ব্যবস্থা না, পরে তাই এমন করলাম নামাজের জন্য। এখন নামাজের জন্য উঠে দাঁড়াচ্ছি, তখন আমি দেখি যে আমি উঠে দাঁড়াতে পারতেছি না। তো আমার ডান পাটা তখন ওই যে টর্চারে ভেঙে গিয়েছিল, আর জন্য উঠে দাঁড়াতে পারতেছিলাম না। তো আমি সেখানে হলো মানে বসে বসে নামাজ পড়লাম। তো পরে আবার আমাকে এক দফা রিমান্ডে নিয়ে গেল, যে তোকে এত মারলাম তোর তো শায়েস্ত হলো না, তুই দেখি ওইখানে যাই আবার নামাজ পড়তেছিস, তুই তো আসলে জামাত শিবির। আমি বললাম না, আমি তো সবসময় নামাজ রোজা করি, নামাজ পড়ি, আর আপনারা যে আমাকে নিয়ে আসছেন এটা তো আমি তো এটা জানি না এই সিচুয়েশন কোনো কিছু। তো আমাকে যখন নিয়েছে আমার ফ্যামিলির আসলে কেউ জানতো না। তো আমি আমার আব্বু আম্মু গ্রামেই থাকে, আমার আব্বু জি জি আমার আব্বু আম্মু গ্রামেই থাকে, আব্বু আম্মু আমার আব্বু ব্যবসা করে, ইবতিদায়ী শিক্ষক। কারণ আমাদের সংসারে যখন আমরা 2 ভাই 2 বোন সবাই জন্মগ্রহণ করার পরে একটু বড় হচ্ছি, তখন আব্বুর আসলে যে ইবতিদায়ী শিক্ষক যারা তাদের স্বল্প টাকা বেতন দেওয়া হয়, এটা দিয়ে আসলে সংসার আমাদের চলতেছিল না। আমার দাদা বেঁচে ছিল, এখন বেঁচে নাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো উনি কৃষি কাজ করতো, আমাদের ধান আসতো, যে আমরা ধান চাষ করতাম, ওইটা দিয়ে আমাদের মোটামুটি চাল পুরা বছরে হয়ে যেত। আর বাকি সবজি চাষ অথবা যে বেতন হতো ওইটা দিয়ে আমরা মাছ চাষ করতাম পুকুরেই, ওইটা দিয়ে আমাদের মাছটা হয়ে যেত। আর আমরা হলো গরু ছিল যেটা দিয়ে আমাদের পিওর দুধ পাইতাম, যেটা দিয়ে দেখেছে আমাদের পুষ্টি যে জায়গাটা সেটা হলো। এবং আমার দাদি হাঁস মুরগি এগুলো পালতো, ওইটা থেকে যে ডিম হইতো এগুলো আমরা খাওয়া দাওয়া করতাম, গ্রামীণ যে পরিবেশটা যেমন থাকে এমন। তো আব্বু তখন ওটার জন্য একটু ব্যবসাও শুরু করে, এবং ব্যবসাটা যাতে আমাদের ফ্যামিলির একটু উন্নতি হয় সেটার জন্য। তো যেহেতু আমি ঢাকা একা, আব্বুরও এখানে আসার তো ইয়ে নয়, আমি একা একাই ছিলাম ঢাকাতে, তখনও খবর যায় নাই। তো এই এমন যাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় অনেক মানুষকে গুম করে ফেলে। তো সবাই আমরা যারা গারদে সবাই চেষ্টা করতেছিলাম ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার জন্য। তা আমি যে আব্বুকে এটা বলবো আমি ওই সাহসটা পাচ্ছিলাম না, মানে কিভাবে রিসিভ করবেন, আর আমার আম্মু তো পাগল হয়ে যাবে যে আমাকে থানায় নিয়ে গেছে বা কোনো কিছু, অথবা আমি যে আব্বুকে এটা বলবো অর্থাৎ উনি স্ট্রোক করে কিনা সেটাই আমার একটা বড়, কারণ ওনার হেলথ কন্ডিশন তো আমার লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমি বড় ছেলে, সেই জায়গা থেকে ওনার প্রতি উনি আমার খুবই বন্ধুর মতন, আমি তার সাথে সব শেয়ার করি, এবং আমি রাজনৈতিক অর্থনৈতিক অনেক বিষয় তার সাথে আমার আড্ডা হয়, ব্যবসা কেমনে করে, সোসাইটি কেমন, এই বিষয়গুলো নিয়ে আমাদের। উনিও আমার বড় ছেলে হওয়ার কারণে জানি না সেই অসম্ভব ভালোবাসার জায়গা আপনার বাবাকে ঘিরে, পাগলের মতো আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, কারণ কি আমার আব্বু আবারই আমার দাদার মানে আমার আব্বু উনি সিঙ্গেল, অর্থাৎ আমার বাবার হলো ছোট ভাই ছিল, উনি ছোট বয়সে মৃত্যুবরণ করে। তো ফলত আমার আব্বা মানে আমার দাদা দাদের কাছে একমাত্র সন্তান। তো আমার আব্বার কোনো ওই ধরনের ভাই ছিল না যাদের সাথে নিজের কষ্টগুলো শেয়ার করবে, ফ্যামিলির বিষয়গুলো আমার সাথে শেয়ার করতো বড় সন্তান হিসাবে।
তো ওইখানে পরবর্তীতে আমি ওই সবাই সেন্ট্রিকে যে আছে তাকে হলো বলছে যে আমরা একটু ফোন করবো, আপনি একটু জানায় দেন আমরা গ্রেপ্তার হয়েছি। তো পরে সেন্ট্রি ছিল, অনেকে ফোন করেছে। তো যে ওইখানে পুলিশ দাঁড়িয়ে ছিল বললো তোমাদের কাছে টাকা আছে, আমি বললাম আমার পকেটে যে হুম, প্যান্ট পরে এসেছে আমি, আমাকে নিয়ে এসেছে সেটার পকেটে, আমি যে কোচিং এ যাই আমার তো ভাড়া প্রয়োজন হুম, হয় এবং খাওয়া দাওয়ার প্রয়োজন হয়। তো আমার পকেটে কিছু টাকা ছিল, তো এখানে 400 টাকার মতন ছিল, আমি ওনাকে দেই যে আপনি আমার আব্বুকে একটু ফোন করেন। তো আব্বুকে ফোন করার পরে আব্বু জানে, এবং তারপরে আব্বু মানে হুম। আসে নাই। ফোন কে দিয়েছিল? ওই ওই আপনি পুলিশ দিয়েছেন? পুলিশটাই সেন্ট্রি দিয়েছিল দিয়েছে। যে আপনার ছেলেকে ধরে নিয়ে আসছি, এটা হুম, বলছে। পরে আব্বু আসে নাই, পরে আমাদেরই এক আত্মীয় পুলিশে জব করে, উনি এসেছে, উনি দেখেছে যে আমার এই অবস্থা। তো যেটা আমি পরে জেনেছি যে কেন আমাকে গ্রেপ্তার করে নিয়েছে, সেটা হলো তেজকুনি পাড়ায় একটা বড় মিছিল হয়েছে মসজিদের থেকে হাসিনার বিরুদ্ধে, হুম, এবং সেই মিছিলের পরে এলাকায় হলো একটা চিরুনি অভিযান হুম, চলে। তো ওই শিবির হলো বিভিন্ন জায়গায় হলো অনেক তাদের আন্ডারে ম্যাচ থাকতো, যেখানে পরিবেশটা ভালো ছিল। বুঝছি। তো এটাও একটা ছিল যেখানে হলো তারা স্টুডেন্টদেরকে ভালোভাবে রাখতো, নাসি কি নামাজ কখনো পড়তো। ইনভলভ ছিল না জামাত শিবিরে? আমি দারুন নাজাতে ইনভলভ ছিলাম। আমি শিবিরের সাথে সবার সাথে পরিচয় ছিল। আমার কাছে শিবিরটা একটু ডিফারেন্ট। আমি দারুন নাজাতে যখন ইনভলভমেন্ট ছিলাম, আমি থিওলজিক্যাল অ্যাসপেক্টটা দেখতাম, অর্থাৎ খেলাফত, মডার্ন স্টেট, হুম, অথবা আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি এটাও সারসিনা তরিকার। হুম, তো তাদেরও একটা কিছু জায়গা ছিল যে পৃথিবীতে আমরা যেই মুসলমানদের যে মধ্যে লড়াইটা হচ্ছে, এটা থেকে না তাহলে আমাদের যেটা একটা থিওরি আছে সেটা হলো ইত্তেহাদ মা ইখতিলাফ, মানে আপনার অনেক বা মানে যদি বৈষম্য অথবা অনেকের মধ্যে অনেক মত এবং নানান পথ থাকা সত্ত্বেও আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে পারি, sure. এরকম একটা থিওরি নিয়ে, এটা হলো জালকাঠি এনএস এর যিনি কায়েস সাহেব হুজুর উনি দিয়েছিলেন। তো ওগুলো নিয়ে আমরা চর্চা করতাম। তো আমরা যখন যে প্রতিষ্ঠানে আসি, আমি আমি তো আসলে এখানে আসার পরে যে জামাত শিবির করব অথবা আমাদেরকে সারাদিন হলো মানে ওই প্রতিষ্ঠানে আবার এই জামাত শিবির নিষিদ্ধ ছিল বুঝতে দারুন পারছি। নাজাতে, যেহেতু সারসিনা তরিকার। তো ওনাদের কাছে আবার এই জামাতের ইসলামের সাথে ওনাদের একটা কনফ্লিক্ট জোন আছে, যার জন্য হলো এটা আমাদের টোটালি জায়গা ছিল। থানা হাজতের পর জেল জীবন কতদিন ছিল নাসির? থানা হাজতের পরে ওইখান থেকে তো আমাকে জেলে নিয়ে যায়। জেলে এমন একটা অবস্থা ছিল যে মানে আমার প্রথম যে খাবারটা দেওয়া হয় ওটাতে পোকা ছিল, মানে জেলের খাবারের আমি খুবই ভাবতেছি আপনার ভয়াবহ এজের অবস্থা। কথা, কনসিডারিং আমি ইওর খুঁজে না, এজ। আমি আমার পকেটে একটা রুটি দিছে আর আমি খাবারের দিকে তাকাই, আমি একদিন ঘুরছি, এই খাবার আমি খাইতে পারি না, কিভাবে খাবো আমি, আমি কান্না করতেছিলাম। তো পরবর্তীতে ওইখানে জেলে আবার হসপিটাল আছে, হুম, আমি হসপিটালে গিয়েছিলাম, তো হসপিটালে একটু ভালো খাবার দেয়। হুম, পরে একজন আমাকে একটু ভালো খাবার দিয়েছিল, এবং সেখানে পরবর্তী সেখান থেকে তো পরে কাশিমপুর যাই, হুম, কাশিমপুরে অনেক আহ, অত্যাচারের মধ্য দিয়ে যাই। সেখানে আমি 3 মাস 17 দিন ছিলাম। তো কাশিমপুরে যাওয়ার পরে আমি একটা বিল্ডিং এ ছিলাম, ওই বিল্ডিং এ আমি খুবই অসহায়ের মধ্যে দিয়েছিলাম, আমি কাউকে চিনি না জানি না। পরে শুনলাম যে অপর বিল্ডিং এ ঢাকা ইউনিভার্সিটির অনেক বড় বড় ভাইয়া আছেন যারা হলো বিভিন্ন ক্লাসের ফোকাস, তারপরে ইউসিসি, তারা হলো টিচার ছিল। তো বুঝতে পারছি। ফোকাসের অনেকগুলো টিচারকে খুঁজে পাইছি যাদেরকে জেলে নিয়ে আসছে ক্লাস নেওয়ার সময়। হুম, তো জেলে কিন্তু কারেন্সি সিগারেট, অন্য কোনো কারেন্সি নাই, আপনার টাকার তো কোনো প্রচলন নেই। তো আমি আব্বু সিগারেট যে দিলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায় আর হ্যাঁ, কি। অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো পরে বিড়ি একজন বেশি চলে মনে হয়। জেলারকে জেলা মানে একজন যারা কারারক্ষী থাকে ওনাকে আমি 1 প্যাকেট সিগারেট দিয়েছি কিনে পিসি থেকে, হুম, আব্বু যে টাকা পাঠাইছে। তো উনি আমাকে অন্য একটা বিল্ডিং এ শিফট করে দেয়। সেখানে ইউনিভার্সিটির অনেকগুলা বড় ভাই পাই। তো সেইখানে হলো আমি প্রত্যেকদিন আমি একটা ডিকশনারি পাই, হুম, ইংরেজি ডিকশনারি। তো আমি এটা মোটামুটি মানে কয়েকদিনে মুখস্থ করে ফেলি। মানে বাংলা, ইংলিশ টু বাংলা যে ডিকশনারি। বুঝছি। কি করব ওখানে বসে, বসে আমি কি করব? এখানে সাইবার সিকিউরিটি ক্লাস হতো। যারা বিডিআর সদস্য ছিল, অনেক এক্সপার্ট লোক ছিল ভার্সিটি যারা। এক্সামের সুযোগ কিন্তু থাকতেছে, রাইট? ওটা হ্যাঁ, মাথায় হ্যাঁ। রেখে প্রিপারেশন ওটা চলতেছে মাথায় যতটুকু পারা যায়। যতটুকু পারা যায়। হুম, তারপরে হলো আমি সেখানে বই আনার ব্যবস্থা করি জেলে। বাংলা, ইংলিশ শিটগুলো আবার একটু ঝালাই করার চেষ্টা করি। পরে জেল থেকে বের হয়ে পরীক্ষা দিই। হুম। পরীক্ষায় আমি ১ম হইতে পারি নাই। আমি ১১তম হয়েছিলাম তখন। এত কিছু ট্রমা, এত এত কিছু ট্রমার সিচুয়েশন এর পরও, পরেও। সিচুয়েশনের পরও আমি ১১তম হয়েছিলাম। পরে মাদ্রাসা ছাত্রদের হলো একটা কন্ডিশন দেওয়া থাকে, হুম, আপনি ১৫ এর মধ্যে থাকতে হবে এবং আপনি সবগুলাতে হাইয়েস্ট র‍্যাংকিং থাকতে হবে। যদি আপনি কমার্সের কোনো সাবজেক্ট নিতে হয়। হুম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় কিন্তু কমার্স নাই। হুম, তো ফলত আমার একটা সুযোগ আসছিল কমার্স নেওয়ার ১১তম হওয়ার হুম, কারণে। তো অনেকে আমাকে বলল যে তুমি নেও অথবা অন্যান্য কলা যে সাবজেক্ট গুলো আছে, যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট হুম, ছিলাম, কলা নেব। তো অনেকে আমাকে পরামর্শ দিল, তখন বিবিএ এর একটা হাইপ ছিল হুম, যে হুম, তুমি বিবিএ পড়াশোনা করো, যে কোনো সময় একটা জব করে হুম, ভালো মতন চলাফেরা করা যাবে। তো পরবর্তীতে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি হুম, হই ওইটার মাধ্যমে।
এবং পরবর্তীতে আমার ইচ্ছা ছিল দুইটা। প্রথম ইচ্ছা ছিল যে আমি ইউনিভার্সিটিতে যাব, টিচার হব। কিন্তু ইউনিভার্সিটিতে আসার পরে যে গণরুম, গেস্ট রুম এবং আমার জেল জীবনে যে ট্রমা, এটাকে আমাকে অনেক বেশি চেপে ধরে। তাতে কি ফোকাস কি পলিটিক্যাল মার্কেটিং এ চলে গেল বেশি? না, তখনও যায় না আমার। তখন আমি তো জেলে মসজিদে যাই, নামাজ পড়ি, ক্লাসে পড়াশোনা করি। তখন ছাত্রলীগ আমাদের প্রোগ্রামে নিয়ে যেত। এটা খুবই আমার কাছে বিরক্ত লাগতো যে একটা লোক এসে হলো এরকম প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। এবং আমার একটা ক্লাসমেট আমাকে একদিন গালি দিল আইসা। তো আমি পরে চিন্তা করলাম যে আমি যেহেতু মরতে এইভাবে অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে ও পলিটিক্স করে, তাহলে আমি অ্যাক্টিভিজম শুরু করি। তখনই আসলে আমার পলিটিক্যাল অ্যাক্টিভিজমের ভাবনা থেকে শুরু। তো ডিপার্টমেন্ট এবং পলিটিক্স সবকিছু মিলানো আসলে সম্ভব হচ্ছে না। তো আমাদের ওইখানে কোর্স ছিল পলিটিক্যাল মার্কেটিং থেকে শুরু করে, তখন আরো অনেক কিছু এক্সপ্লোর করি। এবং হল জীবনেও ছাত্রলীগের অনেক নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছি। এক রাতে তো যখন আমি হল থেকে বের হয়েছি, এটা খুবই আমার রাত 2টার দিকে আমার কিন্তু হল থেকে বের করে দিয়েছিল ছাত্রলীগ। তো আমি ঢাকাতে কই যাব, এটা তো জায়গা নাই, কারণ আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমার তো ঢাকায় বাড়ি নাই অথবা গাড়ি নাই, কোনো কিছু নাই। আমি কোথায় যাব? তো আমি রাত 2টার দিকে বের হয়ে আমাদের যত আমার জিনিসপত্র এগুলো নিয়ে বসেছিলাম। পরে একটা ভাইয়ার আমার ফোন দিলাম, যে ওনার কাছে উঠলাম। পরবর্তীতে আমি চাকরিতেও গিয়েছিলাম, কারণ তখন তো আমি কিভাবে খাওয়া দাওয়া করব, কি করব, এগুলা ব্যবস্থা করার আপনারা জন্য। আছেন আমাদের সাথে আমি বাংলাদেশের প্ল্যাটফর্মে, এবং আমাদের ক্যানভাসে আমরা কিন্তু চেষ্টা করি এই ধরনের কিছু ইনফরমেশন দেখাতে বা এই ধরনের কিছু ডকুমেন্টেড লাইফস্টাইল নিয়ে আসতে, যেখানে বাংলাদেশের ভেতরে আরেক এক বাংলাদেশের বসবাস বা অবস্থান। ইনফ্যাক্ট আমরা একটা বাংলাদেশকে দেখি যারা 0.001% যারা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ, তারা চাইলেই কিন্তু আমাদের ভাগ্য লেখা লিখে ফেলতেছে আমল নামার মতো। আর বাকি যে 99% প্লাস, তাদের ভাগ্যের পরিবর্তন হয় না, এমনটাই দেখে আসতেছি। ইনফ্যাক্ট আমার যখন মনে পড়তেছে এখন চায়না বেগমের কথা, তার মাথার উপরে ছাদটা কিন্তু এখনো হলো না, এখনো বৃষ্টির দিনে কিন্তু চুয়ে চুয়ে পানি পড়ে। ওই বুড়ি মাকে নিয়ে কোনো রকমের গুটিসুটি করে বসবাস করতেছে। এখনো কিন্তু আমাদের যে প্রাণান্তকর পরিশ্রম করে চলেছে 99% মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তো এই জায়গাগুলোতে যখন আমরা কথা বলতেছি, তখন আমরা নিয়ে আসি এই ধরনের কষ্টে থাকা মানুষগুলোকে, যাদের দীর্ঘ নিঃশ্বাসে আমি বাংলাদেশের প্ল্যাটফর্ম এবং স্টুডিও এই ইথার ভারী হয়ে ওঠে। আজকে যে মানুষটাকে আমরা নিয়ে এসেছি সেটাও একটা উদ্দেশ্য নিয়ে, যে যেমন কাঠখোট্টা দেখায় যখন সে মাইক্রোফোনে ঝড় তোলে, যখন যে ধরনের অ্যাক্টিভিটি দেখায়, কথা প্রসঙ্গে সে চলে আসছিল তার বিপ্লবী অ্যাটিটিউডের কথা। আসলে কি মানুষটা এমন, নাকি নাসিরের মধ্যে অন্য এক নাসিরের বসবাস? সেই জিনিসটাকে আজকে আমরা আমাদের আমি বাংলাদেশের ক্যানভাসে পোট্রে করার চেষ্টা করেছি। আমি যেমন মেয়ে এতেশাম গরিব আদমি, প্রেম করতে পছন্দ করি, মনে হচ্ছে আমার প্রেম যেন জীবন থেকে এখনো যাচ্ছে না। নাসিরের জীবনে কি কখনো প্রেম আসেনি? ভার্সিটির গল্প সবকিছু হয়ে গেল, ফার্স্ট ইয়ারে কি হয়েছিল? বুঝলাম সিনিয়র আপনি, কিন্তু ফার্স্ট ইয়ারে কি হয়েছিল? ফার্স্ট ইয়ারে বেসিক্যালি ওই প্রোগ্রাম অথবা এগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আর আমি যেহেতু মাদ্রাসা থেকে আসছি, আমার ওই রিলেটেড কোনো মানে চিন্তা আসে নাই। পরবর্তীতে আমি যখন সেকেন্ড ইয়ারের শেষের দিকে, এমনি একদিন আমি টিএসসিতে যাচ্ছিলাম। আমি তো টিএসসিতে যাই, আড্ডা দিই। একটা রোমান্টিক ফিল চলে আসে না? না, আমি তো প্রথমে টিএসসিতে যাই একটু চা খাওয়ার জন্য দেখি। আমি টিএসসিতে আসলে রোমান্টিসিজমের জন্য যাইনি। আমি শুনছি টিএসসিতে হলো রাজনীতি চলে, ওইটা খুঁজতে গিয়েছিলাম। তারপর তো ওইখানে তো আমার রাজনীতির হাতেখড়ি বা জায়গাটা হলো টিএসসি। সেখানে আমি একদিন টিএসসির ভিতরে ঢুকতেছিলাম। পরে একটা মেয়ে হলো ওই দিক থেকে আসতেছিল। পরে আয়শা জিজ্ঞেস করলো যে ভাইয়া কারাজটা কোন দিকে? পরে আমি বললাম যে আচ্ছা, এখানে স্টুডেন্ট পড়ে, যে কারাজ চিনে না, এটা মানে আমাদের টিএসসির পাশে একটা বিল্ডিং। তো আমি বললাম তুমি কোন বর্ষে পড়ো? বললো যে প্রথম বর্ষে। তো বললো যে ওইখানে কি? আমি জিজ্ঞেস করলাম ওইখানে কি? বললো যে আমাদের এলাকার একটা প্রোগ্রাম আছে, সেটাতে আমি যাবো। এতটুকুই কথা হয়েছে। পরবর্তীতে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আগায় দিয়ে আসি, আপনি যদি না চিনেন। তো আমি তাকে একটু আগায় দিলাম। জিজ্ঞেস করলে ওইখানে আমাদের ক্যাম্পাসের এটা জুনিয়র যারা সিনিয়রদের কোনো হেল্প করলে সেটা হলো করি আমরা, অথবা এটা আমাদের কালচার ওইখানে ইউনিভার্সিটির। তো পরবর্তীতে আমার আর কখনো কথা হয় নাই, দেখাও হয় নাই। তো আমার একদম যখন আমি এমবিএ কমপ্লিট করি শেষের দিকে, আমি আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি, সেখানে আমি যাচ্ছিলাম কয়েকদিনের জন্য আমার কিছু থিসিসের কাজে। তো সেখানে নিচে যখন চা খাইতে নামলাম, অনেক দিন পরে ওর সাথে দেখা হলো। তো দেখা হওয়ার পরে বললো ভাইয়া কেমন আছেন, আপনি চিনছেন? ওই যে একবার কথা হয়েছিল। তা আমিও জিজ্ঞেস করছি তুমি কেমন আছো, ভালো আছি। হ্যাঁ, এটা হলো আমি তো ইউনিভার্সিটিতে অনেক ভোকাল ছিলাম। আমাকে মোটামুটি ইউনিভার্সিটির অনেকে চিনতো।
আর ইউনিভার্সিটির এরিনাটা খুব ছোট। ও আবার ফিল্ম সোসাইটিতে, ফটোগ্রাফি ও আচ্ছা। সোসাইটিতে যাইতো এবং ও ছিল ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। তো এটা হলো হুট করে, মানে আমাদের যে লাইব্রেরিটা থাকে, যেখানে সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করে সবাই, চায়ের আড্ডা সবাই মোটামুটি সবাইকে একটা পরিচিত হয়ে যাচ্ছি না যায়। তো আমিও বের হচ্ছিলাম লাইব্রেরি থেকে, ও ঢুকতেছিল, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, পরে আমি দেখলাম যে ও আচ্ছা। তো আমিও কিছু বলি না, কোনো কিছু না। তো পরবর্তীতে একদিন নিচে নামে চা খাইতেছিলাম, পরে ও আসলো। আসার পরে আড্ডা দিতেছিলাম, কথা বলতেছিলাম, বললো যে কেমন আছেন ভাইয়া, কারণ আমাদের এই সেন্ট্রাল লাইব্রেরির সামনে একটা দোকান আছে যেখানে হলো আমরা বিকেল বেলা নাস্তাটা করে থাকি। তো ওই নাস্তার সময় হলো কনভারসেশন হচ্ছিল, কেমন আছে, ডিপার্টমেন্টের রেজাল্ট কেমন হলো, এটা সেটা অনেক কথা হলো পরে তখন। তো পরবর্তীতে বললো আপনি কিসে প্রিপারেশন নিচ্ছেন, আমি জিজ্ঞেস করলাম, বললো যে ও বললো যে বিসিএস প্রিপারেশন আমি নিব। তো আমি বললো যে আপনি কি করতেছেন, আমি বললাম আমার কিছু থিসিসের কাজ আছে, লাইব্রেরিতে করতেছি। তো পরে আমি লাইব্রেরিতে পরের দিন পড়তেছিলাম। তো আমাদের বিকাল বেলায় হলো লাইব্রেরি একটু ফাঁকা হওয়া শুরু করে, অনেকে টিউশনিতে চলে যায়, অনেকে দেখা যাচ্ছে হলে গিয়ে একটু ঘুমায়। তো আহ, সেখানে হলো সে আইসা বসলো, বসার পরে ভাইয়া কেমন আছেন, কি আছেন, তো এরকম অনেকদিন তারপরে কথা হলো, নিচে নামা চাটা খাওয়া হয়। তো আমার আব্বার একটা রেস্ট্রিকশন আছে যে তুমি কখনো প্রেম ট্রেম এগুলা এগুলা আচ্ছা এটা ফ্যামিলি থেকে মানবে আচ্ছা। না। তো আমিও তো ওইটা কোনো সাহস অথবা কোনো কিছু করি নাই। কিন্তু ফার্স্ট ইয়ারে তাকে যখন দেখেছিলাম, মানে পছন্দ সরলতার কারণে, ও ওই ফার্স্ট ডেতে। ওই ফার্স্ট ডেতে ও যখন ফার্স্ট ইয়ারে ছিল, যে ভাইয়া কোন দিকে যাব বা কি, এবং তার কাছে আমি একটা বোল্ডনেসও দেখেছি ওই সময়টায়, সরল বাট বোল্ডনেস, মানে ডিরেক্টলি জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া কারাজটা কোন দিকে, একটু দেখাইতে পারবেন আপনি। অন্যরা কিন্তু কাচুমাচু জিজ্ঞেস করবো নাকি করবো না, নিজে একটু হ্যাসল। তো আবার এক্সট্রা অ্যাটেনশনও নাই, জাস্ট বোল্ডলি তার নিড বললে সেটা জেনে এবং নিতে। সে খুবই বোল্ড পার্সন, বুঝতে পেরেছি। মানে তার জায়গা থেকে সে খুব ইন্ডিপেন্ডেন্ট। হুম, তো এটা খুবই, আমি একদম সংক্ষিপ্ত ভাষায় হুম, বলতেছি, হুম, এর মধ্যে তো পরে একদিন বললো যে ভাইয়া আহ, আপনি কি প্রেম টেম করেন অথবা কোনো কিছু, আমি বলছিলাম যে এই সময় না এখন প্রেম হুম, করার, এখন আসলে আমার একটু এমবিএ থিসিস আর একটু জবের প্রিপারেশন নিতে হবে, কারণ আমার বাসা থেকে আসলে প্রেশার দিচ্ছিল, আব্বু অসুস্থ হয়ে যাচ্ছিল, আব্বু স্ট্রোক করেছিল। তো বাসাতে আমি বড় সন্তান হিসাবে একটু দায়িত্ব নিতে হয়, আবার একদিকে পলিটিক্যাল কারণে তো আমি বুঝছি। কোনো কন্ট্রিবিউট করতে পারি নাই। তো তো পরবর্তীতে আহ, আমি আব্বুকে বলছি যে একটা মেয়ে এরকম আমাকে জিজ্ঞেস করছে, আব্বুর সাথে তো আমি খুবই ফ্রেন্ডলি, তখন আব্বু বলে যে না না এগুলা কোনো কিছুতে যাওয়া যাবে না। পরে আব্বু একদিন ঢাকায় আসছে, আসার পরে ডাক্তার দেখাইতে, পরে ওইখানে ধানমন্ডি যে স্টার, ওইখানে আব্বু দাওয়াত দিল যে তুমি আসো। তো আমি ওইখানে যাচ্ছিলাম, কারণ ওইখানে পপুলার কাছাকাছি। ডায়াগনস্টিক ছিল, ওইখানে আব্বুর টেস্ট করাবো। তো বললো যে তুই না একটা মেয়ের কথা বলছিলি, ওকে নিয়ে আসো। হ্যাঁ ওকে একটু ইনভাইট করবি। তো আমি ওকে ফোন দিলাম যে তুমি তুমি কোথায় আছো, বললো যে আমি হলে আছি। আমি বললাম এইখানে তখন তো একটু মন দেওয়া না হয়ে গেছে, রাইট? মোটামুটি অ্যাকনলেজমেন্ট মন তো হয়ে দেওয়া গেছে। না, এটা আপনি বলতে পারেন যে মানে তার মানে অ্যাজ ইউজুয়াল যে প্রেম, আমি ওইটা থেকে একটু ডিফারেন্ট ছিলাম, আমার তার বোল্ডনেসটা পছন্দ হয়েছে, হুম, খুবই ফ্র্যাঙ্ক, এবং তার লাইফের যে ড্রিম ওগুলো আমার পছন্দ হয়েছে। ওকে তারপর দেখা কিন্তু করতে যে আসছে। কনভেনশনাল যে ঠিক আছে প্রেম করি অমুক যা ঘুরি, ওইটা হুম, না আর কি। বুঝতে পেরেছি। তো পরবর্তীতে আমি তাকে ফোন দিলাম, পরে সে বললো যে যাবে না। তো আমি ফোন রেখে দিই, একটু পরে আবার ফোন দিলে যে ঠিক আছে আমি আসতেছি। পরে আমি তো আগে চলে গিয়েছি, পরে আসছে। হুম, আসার পরে হলো আব্বু ফালুদাও অর্ডার দিল, হুম। দুজনেই খাইলাম। পরবর্তীতে ঠিক আছে, তারপরে ওকে বললো ঠিক আছে, মানে তুমি যাও, তোমার সাথে কথা হয়েছে, ওর সাথে অনেক কথা টথা বললো আঙ্কেলের ওর। রিঅ্যাকশন কি ছিল? পরে কি বলল? ওইটার পরে আব্বু বলে যে না ও তো এমনি ভালো, কিন্তু আহ, তুই কি ওকে কোনো ভালোবাসিস কিনা, তো আমি বললাম না পছন্দ করি, কিন্তু মানে এটা এমন কোনো ইয়ে না যে হলো আপনার কথার বাইরে গিয়ে আমি কোনো কিছু করব অথবা এই জায়গাটা, এবং আপনি যদি অনুমতি দেন তাহলে সেটা ভিন্ন কথা, বা অথবা আমি আপনাকে বলেছি আপনার সাথে শেয়ার করছি, থাকে না বন্ধুর সাথে যেরকম, আমার আব্বা খুবই ফ্রেন্ডলি। তা বললো ঠিক আছে আমি একটু চিন্তা করে জানেন। তো পরে আব্বু বলল যে ওকে, আম্মু বলল যে আমি তো দেখি নাই কোনো কখনো অথবা কোনো কিছু না, আম্মু ওকে ছিল না। তো আমি আবার তাকে একটা বলে দিয়েছি যে আমি তো আসলে রিলেশন করতে পারবো না, আহ, মানে আমি আসলে এটাতে অভ্যস্ত না, করলে ঠিক আছে বিয়ে অথবা কোনো কিছু। ওই দিন কনভারসেশনের পরে তো ও এরকম মানে ও আমাকে একদিন বলতেছিল যে ভাইয়া আপনার সাথে তো আড্ডা দিতে ভালো লাগে। তো আমি বলছিলাম আড্ডা তো এভাবে দেওয়া যাবে না, এর কারণ মানুষ হয়তো
বিয়ের পরে আসলে এটা ঠিক, অন্যথায় তো ঠিক না, অথবা কোনো কিছু। এমনি আমরা ইউনিভার্সিটিতে আড্ডা দেই, কথা বলি, ক্লাসে আমরা একসাথে অ্যাসাইনমেন্ট করি, কিন্তু অন্য কোনো কিছুতে তো যাওয়া এটা উচিত না আমাদের। তো পরবর্তীতে আম্মুকেও জানাইলো, আম্মু অনেক রিয়েক্ট করছে। আম্মু বলছে না, আমি তা, কারণ আম্মুর সাথে তার কথা হয় না, আব্বুর সাথে কথা হয়ে তার ভালো লেগেছে, তো আব্বু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। পরে তো দুই ফ্যামিলির কথা হয়েছে, দুই ফ্যামিলির কথা হওয়ার পরে ওর আব্বু একদিন আমাকে ডাকলো, ওর আম্মু সহ। পরে আমাকে অনেকগুলা কোশ্চেন করলো, কোশ্চেন করার পরে আহ, আমাকে বললো ঠিক আছে তুমি যাও। তো কয়েকদিন পরে তারা জানাইছে যে তাদের হলো ছেলে ভালো লেগেছে বা পছন্দ ভালো হয়েছে। লাগার মতো হুম। তার লুক, তার এডুকেশন, হ্যাঁ। এভরিথিং ঠিক আছে, বাট তার যে মানে অ্যাক্টিভিস্ট যে অ্যাটিটিউড, এট দ্য সেম টাইম সে যে বিপ্লবী যে অ্যাটিটিউড, সেগুলো সম্বন্ধে কি তাদের নলেজ আছে? মানে আপনার প্রিয়তমার কাছ থেকে, তাদের বাবা মার, তারা কি জানতো যে এটা এখন কিছু কিছু জানে। তখন মানে মনে হয় তখন জানতো না? তো আমাকে তারা যেভাবে দেখেছে যে আমি খুবই মানে এমনি ব্যক্তি নাসির খুবই লাজুক টাইপের। আপনি কি আমি একটু লাজুক টাইপের, কারণ আমি দেখবেন এই যে আপনার এখানেও যখন আসছে আমি চুপচাপ করে অথবা ফোন কল করতেছিলাম অথবা ইয়ে করতেছিলাম, না আমি চুপচাপ সবসময়, আমি একটু চুপচাপ থাকার চেষ্টা করি, কারণ আমি মোবাইলে প্রচুর পড়াশোনা করি। আমাদের আসলে রিলেশনটা বা দুইটা মানুষের, যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তার নিজস্ব সত্তা আছে। তো ওর একটা প্যাশন আছে ফটোগ্রাফি নিয়ে, হুম, তো আমি কিন্তু ওকে ওইটাতে সাপোর্ট দেই, এবং তার জীবনের যেটা হতে চায় ওটাতে আমি ফুল সাপোর্ট করি। আর ও যখন আমাকে দেখেছে যে আমার পলিটিক্সের প্রতি অনেক প্যাশন, ডেডিকেশন, ও আমাকে এটাতে সাপোর্ট দেয়। এবং ইভেন যখন প্রেগনেন্ট ছিল তখন কিন্তু এই অভ্যুত্থানের সময় আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, এই নাহিদকে সেভ করা, অস্ত্রের মুখে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, স্ট্র্যাটেজি তৈরি করতেছিলাম, যে সময় আসলে বের হওয়া নিষিদ্ধ ছিল। যে কোনো সময় কারো মুখে পড়লে আমাদের গুলি করে মেরে ফেলা হতো। তো সেই সময়টাকে আমাকে অনেক সাপোর্ট দিয়েছিল। তো এই যে মানে আমার যে জার্নি, এক্সপেক্টিং, আমি যতদূর জানি যে 1 ঘন্টা পরে হয়তো সি সেকশনের 1 ঘন্টা হ্যাঁ পরে আমার আপনার একটা সন্তান। মিটিং ছিল এবং আমাকে তো ফোন দিচ্ছিল যে সি সেকশনের, তো আমি আসলে ফোনটা দেখি নাই। মানে খুবই জরুরি মিটিং, যে তখন সময়টাতে সরকার গঠন হবে, তোমার কাছে কাছাকাছি থাকার কথা। কাছাকাছি থাকার কথা ছিল, আমি থাকতে পারি নাই। আমাকে সবসময় এখন বলে নার্সারিগুলো কি পোড়ায় অনেক? হ্যাঁ পোড়ায়। আহ, আসলে ফ্যামিলির জন্য যারা একটু রাজনীতি নাসির, করে তাদের আমি একটু, যতদূর জানি যে আপনি অসম্ভব রকমের আপনার বাড়ির মানুষজনের প্রতি অনেক বেশি ফ্যাসিনেটেড, আপনার বাবা মা ভাই বোন এগুলো খুব টানে আপনাকে। আর আপনি বাবা হলেন, ফার্স্ট বাবা হলেন, নামিরার বড় হয়ে ওঠাটা কিন্তু কাছ থেকে দেখা হচ্ছে না আপনার এসব ব্যস্ততার কারণে। এর জন্য অপরাধবোধ কাজ করে না? কষ্ট হয় না? কষ্ট হয় বাসায় যখন যাই। মানে ও একদম দরজার কাছে চলে আসে আব্বু আব্বু বলে, মানে দরজায় কেউ টোকা দিলে ও বলে আব্বা আব্বা বলে মানে ডাক দেয়। আবার আমি যখন বের হয়ে যাই আমার পিছনে পিছনে একদম লিফট পর্যন্ত চলে আসে, কিন্তু তারপরও যে ওকে ঠিক আছে ওকে নিয়ে যাও এটা বলে চলে আসি। আমি কয়েকটা কোয়েশ্চেন করতে চাই। আমি বাংলাদেশের ক্যানভাসে, আমাদের এই প্ল্যাটফর্মে ইনফ্যাক্ট অনেকেই জানতে চায় যে যারা আমাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিয়েছে সেই মানুষগুলো আমাদের সম্বন্ধে কতটুকু ওয়াকিবহাল বা আমাদের নিয়ে সত্যিকার অর্থে কিভাবে ভাবছে। এবার একটু আমি স্পেসিফিক কোয়েশ্চেনের স্পেসিফিক অ্যান্সার চাইবো এবং খুবই অল্প সময় অ্যান্সারগুলো আশা জি। করবো। এটা নট মোর দ্যান 40 সেকেন্ড, রাইট? ইয়েস। ওকে। আমার প্রথম যে কোয়েশ্চেনটা আপনার কাছে নাসির, সেটা হচ্ছে যে এই যে অ্যাক্টিভিস্ট হওয়া বা একটা রেভলিউশনারি অ্যাটিটিউড নিজের মধ্যে গ্রো করা, এটার পিছনে কি অনেক বড় একটা রিজন যে আপনি চাঁদপুরের শাহরাস্তি থেকে আপনার পথ চলা শুরু, আপনি গ্রাম এবং শহরের যে আরবানাইজ জীবন বা গ্রামের যে জীবনের পার্থক্য দেখেছেন, এই বৈষম্যটা আপনাকে অনেক বেশি পড়াইছে ছোটবেলায়? আমরা আসলে সংগ্রামের মধ্য দিয়ে বড় হচ্ছি, এবং আমার জীবনটা অনেক সংগ্রামী জীবন। তো সংগ্রামী জীবন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আমি ঠেকে ঠেকে শিখেছি, আমি কোনো বই পড়ে বেশি শিখি নাই। আমি মানুষের রিক্সাওয়ালার সাথে যখন আড্ডা দিয়েছি, কথা বলেছি। পরিশোধ পরায়ণ আপনি, নাকি আসলে সিস্টেমটি বদলাতে চান, ভেঙে চলে সব তুষ করতে করে দিতে চান, যাতে করে ম্যাচ সামনে থেকে নেতৃত্ব দিতে পারে, সেই স্বপ্নটা দেখতেছেন এই কারণে? আমাকে আমার ওয়াইফ একদিন বলেছিল, আমি যখন বলেছিলাম আমি বেবি নিব, তখন একটা কথা বলেছিল যে বেবি নিবে কেন, যে পৃথিবীটা এত বাজে সেই পৃথিবীটা আসলে একটা মানুষকে নিয়ে এসে তুমি কি নিরাপদ রাখতে পারবা? তো অসংখ্য মানুষ তো এমন চিন্তা করে যে আমাদের যারা পরের জেনারেশন, আমরা যখন মরে যাব তাদের কাছে কি রেখে যাব। ভার্সিটি ভর্তির আগে যে ট্রমা লাইফ ছিল আপনার, যে ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে গেছেন, যেটা কোনোভাবে আপনাদের কাছে এক্সপেক্টিং ছিল না, সেই সব জিনিসগুলো, সেই যা সব নেগেটিভ এনার্জি, টক্সিক এক্সপিরিয়েন্স, সেটাই কি একজন নর্মাল সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, অসম্ভব স্ট্রাগলের ভিতর দিয়ে বড় হওয়া সেই নাসিরকে অনেক বিপ্লবী করে তুলেছে ভিতরে ভিতরে? এটা পৃথিবীতে একটা নিয়ম আছে, যখন আপনি কোনো কিছু বুঝে যাবেন, জেনে যাবেন, এবং আপনি এটার ভিতরে ঢুকে পড়বেন যে এখানে অন্যায় হচ্ছে,
আপনি যদি অবুঝ থাকেন, চোখ বন্ধ করে থাকেন বাংলাদেশে, তাহলে আপনার জীবন অনেক সুন্দর। আর যদি এটা বুঝে যান, আপনার জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার বাসার পাশে একজন না খেয়ে আছে, আপনি তারটা উপলব্ধি করতে পারবেন, তখন আপনারও খাওয়া দাওয়া কষ্ট হয়ে যাবে, আপনি তার সাথে শেয়ার করতে চেষ্টা করবেন। নাসির কি কনফিডেন্টলি বলতে পারে যে আমার মধ্যে কোনো সাংঘর্ষিক পার্সোনালিটি নাই, আমি যা বিশ্বাস করি, যা দেখি, যা বুঝি, সেভাবে নিজেকে আই জাস্ট লিভ অন দ্যাট, এভাবে আমি বাঁচার চেষ্টা করি? আমার জীবনটা লিভিং জীবন। আমি যা বিশ্বাস করি সেটা আমি কাজ করি। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমি কাউকে পরোয়া করি না, যে কেউ হোক আমি তার সাথে কম্প্রোমাইজ তাই করি না। যদি হয় তাহলে মাত্র ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে যে নাসিরকে এভাবে বলতে শুনতেছি যে ডিজিএফআই এবং এসব প্রতিষ্ঠানের হাত পা পর্যন্ত আমি সে নাসিরকে আবার ইলেকশন কমিশনের কাছে ধর্ণা ধরতে দেখছি যে তোমরা আমার সিকিউরিটির ব্যবস্থা করো, একটু সাংঘর্ষিক। আমি ইলেকশন কমিশনের কাছে যাইনি। ইলেকশন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। ডিম নিক্ষেপ করে না করে গ্রেনেডও তো নিক্ষেপ করতে পারতো, এখানে পারতো না, আমরা সিস্টেমটা ছিল। অবশ্যই খুব বাজেভাবে এটার প্রতিবাদ জানাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম এটা জানতে চাচ্ছি যে যখন একজন নাসিরকে অনেক ভোকাল কথা বলতে দেখতেছি যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সে মানুষটা সিকিউরিটি থ্রেটে আবার ভয় পাচ্ছে এবং সিকিউরিটির জন্য এক্সপেক্ট করতেছে, এটা কি সাংঘর্ষিক না? সিকিউরিটি শুধু আমার জন্য চাইনি, ও, সকল আচ্ছা, প্রার্থীদের সবার জন্য। স্বার্থে। আমি চাচ্ছি সিস্টেমটা পরিবর্তন। আমি ডিম খাচ্ছি এটা নিয়ে, আমি আজকে বলেছি আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি চাই না অন্য কোনো প্রার্থীর উপর এটা হোক, কালকে তারেক রহমানের উপর এটা হোক ডিম নিক্ষেপ। তারেক রহমান সাহেবের কথাতে মনে পড়লো, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট পার্টিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এটা তো ঠিক, এটা নিজ নিজ সবার অবচেতন মনে আছে এবং এটা আমরা তো বলতেই পারি বাংলাদেশের পার্সপেক্টিভ একটি পরিবারকে যদি অসম্ভব শ্রদ্ধার সাথে মাথার তাজ বানিয়ে রাখা যায়। আমি বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে মেয়েদের সামনে ক্যাটেগরিক্যালি বলতেছি, সেটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এট দ্য সেম টাইম বেগম খালেদা জিয়া। এই দুইটি মানুষ এবং এই জিয়া পরিবার, এটা একটি ইনস্টিটিউশন যে কারণে বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব, এট দ্য সেম টাইম বাংলাদেশের এক্সিস্টেন্সের জন্য যে আপোষহীনতা দেখিয়েছে সেটা অবশ্যই সবাই সর্বজন গ্রাহ্য। সেই জায়গাতে তারেক রহমানকে কাগজে বাঘ বলা, অ্যাট দ্য সেম টাইম এমন একটা বেলুন যাকে পিন দিলে ফুটে করা দেওয়া যায়, এ ব্যাপারটা কি কতটুকু শোভন শোনায়? এবং সেই সাথে এটাও জানতে চাই, যখন তারেক রহমানকে এই কথাগুলো বলা হচ্ছে তখন বেগম খালেদা জিয়ার ছবি কিন্তু সবসময় আশপাশে দেখা যাচ্ছে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি। খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, মানে জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, কিন্তু জিয়াউর রহমানের যে পথ আমি বুঝি, খালেদা জিয়া যে পথ বুঝি আমি, সেটাতে তারেক রহমান নাই। আমরা এক্সপেক্ট করেছিলাম ইয়াং জেনারেশন, উনি বিদেশে গিয়েছে, একটা সিভিলাইজড সোসাইটিতে ছিল, পরিবর্তন হয়েছে, পরিবর্তন কোনো কিছুই হয়নি। সিভিলাইজড ক্ষেত্রে আমি এই কথাটা অবশ্যই যোগ করতে চাই। তারেক রহমানের ক্ষেত্রে বিভিন্ন রকমের কন্ট্রাডিকশনের কথা বিচ্ছিন্নভাবে অনেকে বলার চেষ্টা করে, অন্য সবকিছু অবশ্য প্রমাণযোগ্য। অ্যাট দ্য সেম টাইম এটা বলা যায় এক্স রেজিম কোনো কিছুর কিন্তু ছাড় দেয়নি, কোনো কিছুকে বাদ দেয়নি কিছু করতে। সাপ যেন বের হয়ে আসে বা কিছুই নাই সেখান থেকে কোনো কিছু যেন বের করে নিয়ে আসা যায়, তারপরও প্রমাণ সাপেক্ষে তেমন কিছু এখনো বের করে নিয়ে আসতে পারেনি। আর সিভিলাইজ যে প্রসঙ্গটা আসতেছে, তারেক রহমান সাহেব দেশে ব্যাক করার পর সে যেভাবে যে প্রজ্ঞাটা দেখিয়েছে এবং সবাইকে সাথে নিয়ে চলার যে অ্যাটিটিউড ডেমনস্ট্রেশন করেছে ডে ফার্স্ট থেকে টিল ডেট, তাতে তো আমার মনে হচ্ছে যে একটা পরিবর্তিত তারেক রহমানকে সবাই কাছ থেকে। না, এটা সত্য না। আমরা গণ অভ্যুত্থানের পরে প্রথমে একটা ইউনিটারি গভর্নমেন্ট করতে চেয়েছিলাম সবাইকে নিয়ে, যেটা নিয়ে আমরা রিফর্ম, আওয়ামী লীগের বিচারটা অনেক দ্রুত কমপ্লিট করতে পারতাম। বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল, তারেক রহমান এটা করতে দেয়নি। করতে দেয়নি ক্যাটেগরিক্যালি কিভাবে বলতে পারেন আপনি এই কথা? আমরা তাকে আহ্বান জানিয়েছিলাম, উনি আসে নাই। ঠিক আছে, উনি আসলো না, উনি মনে করলো যে আমি ইউনিটারি গভর্নমেন্টে কোনো কিছুতে যাব না, উনি রিফর্মের বিরোধিতা করলো, সেটাতে একসাথে কাজ করলো না। বিএনপি থেকে আমরা প্রচণ্ড অসহযোগিতা পেয়েছি, আমরা আওয়ামী লীগের বিচার প্রশ্নে বিএনপি থেকে অসহযোগিতা পেয়েছি। ব্যক্তি তারেক রহমান যিনি আছেন, উনি পার্সোনালি ভালো হতে পারেন, যখন আমি ওনাকে রাজনৈতিকভাবে দেখব, রাজনৈতিকভাবে উনি ভুল পথে জাতিকে পরিচালিত করছেন, সেখানে অবশ্যই আমাকে কথা বলতে হবে। ডে ফার্স্টে তারেক রহমান সাহেবের যখন 300 ফিটে বক্তব্য দেওয়া থেকে আজকের তারিখ পর্যন্ত একটা লার্জেস্ট পার্টির চেয়ারম্যান হওয়ার পরেও সে যে পরিমাণ প্রজ্ঞা, ধৈর্য এবং সহ্যের পরিচয় দিয়ে চলেছে, সেটি অবশ্যই প্রেজওয়ার্দি। আপনি কি স্বীকার করেন নাই? না, আমি স্বীকার করি না, উনি ভুল পথে মানুষকে পরিচালিত করছে। এখন পর্যন্ত আমাদের কোন স্টেটমেন্ট আসছে বাংলাদেশ তারিখ পর্যন্ত? পার্টিটা কি ন্যাশনালিস্ট পার্টি, জি। তো সেখানে হলো ভারতীয় যে এজেন্ডাগুলো, সেগুলোর সাথে তার সাথে মিল পাওয়া যাচ্ছে। আমাদের যে স্বনির্ভর আমরা বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, একটি রিফর্ম কনস্ট্রাকশনের মধ্যে একজন প্রধানমন্ত্রী কেন দুইবারে বেশি থাকবে, জুডিশিয়ারি আলাদা হবে, তাহলে সেগুলোতে বাধা দিল কেন? অর্থাৎ আপনি বাংলাদেশের প্রগতির পথে যদি বাধা দেন, সেখানে আমি অবশ্যই আপনাকে সাপোর্ট দিতে পারবো না, আপনি যেই কেউ হন না কেন। আপনি কি এটা স্বীকার করেন? আমি ওনাকে জিয়াউর রহমান, খালেদা জিয়ার
সন্তান হিসেবে শ্রদ্ধা করি। এটা কি স্বীকার করেন যে প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এট দ্য সেম টাইম বেগম খালেদা জিয়ার কারণে আপনি পাশের দেশের যে প্রসঙ্গটা তুলতেছেন সেই জিনিসটা অনেক বেশি আমাদের জন্য সহজতর হয়েছে টু সিকিউর আওয়ার কান্ট্রি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বকীয়তা, আমাদের স্বাধীনতা? এটা কি স্বীকার করেন আপনি? হ্যাঁ, এটা অবশ্যই স্বীকার করি, কিন্তু তারেক রহমানের কারণে এটা নষ্ট হচ্ছে। আপনার বিএনপির যে এজেন্ডা, যে দলীয় নীতি, যেভাবে দল পরিচালনা করছে, আপনি তিনি একটা স্ট্র্যাটেজিক পথ নিয়েছেন যে না, এটা স্ট্র্যাটেজিক পথ না। কোন সময় কোন রোলটা প্লে করা উচিত সেই ব্যাপারে তিনি না, এটা নমিনেশনে দেখা গিয়েছে। 2100 কোটি টাকার ঋণ খেলাপি নমিনেশন দিয়েছে। আপনি যখন এই কথাগুলো বলতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তখন আমরা কিন্তু অসম্ভব বড় রকমের একটা স্বপ্ন দেখেছিলাম। কারণ 5ই আগস্টের পর যে 5ই আগস্টের যে রূপকার, সেখানে যে মানুষগুলো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারাই সবসময় আপনার আশেপাশে থাকে, তারাই কিন্তু মুখ্য সমন্বয়ক হিসেবে আপনাকে সামনে রেখেছেন। তো সেই মানুষগুলো যখন আমাদের গভর্নমেন্টে ছিলেন তখনও কিন্তু এমন কন্ট্রোভার্সি আছে যে জিনিসগুলো কোনোভাবে আমাদের কাছে সুখকর কোনো বার্তা দেয়নি। স্টিল উই আর ওয়েটিং যে এই মানুষগুলো আবার ঘুরে দাঁড়াবে, এই মানুষগুলোর হাত ধরে বাংলাদেশ বিনির্মাণ হবে। আমি তো সবার যে কাজের অ্যাক্টিভিটিস, আমি তো এটা ক্রিটিক করি। আমি অনেকেরই ক্রিটিক করেছি। আমি ইউনূস স্যারের ক্রিটিক করেছি। এখন ক্রিটিক করেন? আমি আজকে আমি ইউনূস স্যারের ক্রিটিক করতেছি। উনি লন্ডনে গিয়ে বিএনপির সাথে যে স্টেটমেন্ট দিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিএনপি এন্ড স্টেটমেন্ট অল আরো স্পেসিফিক ক্রিটিক করেন। আরো জায়গা থেকে উনি যখন এয়ারপোর্টে নেমেছে, আমি ইউনূস স্যারের কাছে বলেছি যে স্যার, আমাদের প্রশাসন থেকে সর্ব জায়গা হলো আওয়ামী ফেসিস্ট। উনি বলছে যে আমাকে, যে তোমার কাছে লিস্ট আছে। পরবর্তীতে উনি যখন প্রশাসনে আসছে, বারবার ওনাকে নক করা হয়েছে, সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনে আওয়ামী প্রেতাত্মা যারা এখনো রয়ে গিয়েছে, উনি তো স্টেপটা নেয়নি। ওনারও অনেক বাইন্ডিংস ছিল। উই আর সো ফরচুনেট যে অল্পক্ষণ সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য আপনি সেদিন বেঁচে যান, যখন ছাদে আপনি এবং নাহিদ একসাথে লুকিয়ে থাকেন। নাহিদকে পাওয়ার পরে ডিবির লোকজন হই হুল্লোড় করে আত্মচিৎকার করতে থাকে যে তাকে পেয়েছি। পাশেই কিন্তু দরজার আলোয় আপনি লুকিয়েছিলেন, আপনাকে দেখা তারা প্রয়োজন মনে করেনি। সে নাহিদকে নিয়ে তার যে সমকালীন সময় এই ইন্টারিম গভর্নমেন্টে তার পার্টিসিপেশন, তার ডেমনস্ট্রেশন, কতটুকু স্যাটিসফাইড আপনি? যে আমি লুকিয়ে থাকি নাই, একসাথেই ছিলাম, মানে যখন তাকে পাশে ছিলাম, চোখে পড়ে। সেই সহযোদ্ধা সবসময় আশেপাশে থেকেছে। তার যে ইনভলভমেন্ট ইন এক্স জাস্ট এই ইন্টারিম গভর্নমেন্টে, কতটুকু সন্তুষ্ট আপনি? অনেক কথা আমি ফুল স্যাটিসফাইড না, বাট নাহিদকে আমি ক্রিটিকের জায়গাটা বলে ফুল স্যাটিসফাইড না। কোন কারণে না? কি কারণে না বলুন? কারণ আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম, 2টা মন্ত্রণালয় ছিল, ওই মন্ত্রণালয় অনেক ফুলফিল করবে ভালোভাবে, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় এক্সপিরিয়েন্সের ঘাটতি ছিল। আমাদের পুরো করাপ্টেড সিস্টেম। আমি তো কোনো উপদেষ্টাকে আমি গ্রিন কার্ড দিব না। নট অনলি নাহিদ, আসিফ, ইউনূস থেকে শুরু করে আমি কাউকে গ্রিন কার্ড দিব না। কিছু বলেন? দ্য প্রবলেম ইজ হিয়ার দ্যাট সিস্টেম। অফ কোর্স সিস্টেমের বিরুদ্ধে, দ্যাটস হোয়াই ইউ আর ফাইটিং। সো যখন তারা এই বিষয়ে গভর্নমেন্টে ছিল, আমি ওইখানে তখন অনেক ক্রিটিক করেছিলাম। আমি বলেছিলাম কেন আইটি সেক্টরটা ঠিক হয় নাই। মাহফুজ যখন উপদেষ্টা ছিল, তখন আমি তার ক্রিটিক করেছি। আসিফ মোহাম্মদ সজীব যখন ছিল, তারও আমি ক্রিটিক করেছি। তার নিয়ে আমার প্রচুর ক্রিটিক আছে। তার সম্বন্ধে ক্রিটিক্স কি? তার সম্পর্কে ক্রিটিক হলো, আসিফ মাহমুদের মধ্যে অনেক এনার্জেটিক একটা বিষয় আছে, এবং সে অনেক রিফর্ম করতে পারতো, সে প্রচেষ্টা করেছিল, এবং তাকে অনেক বাধা দেওয়া হয়েছিল। এবং যারা তাকে বাধা দিয়েছে, যারা তাকে এই জায়গায় নিয়ে এসেছে, সেটার জন্য সবচেয়ে বিএনপির গ্যাংস্টাররা দায়ী। আমি নাম ধরে বলতে পারবো, আপনি তাদেরকে খোঁজ করুন। পিএস স্টোরিতে যাবেন না তাহলে? পিএস তো স্টোরি, এটা বাংলাদেশের মানুষের সামনে আছে। দুর্নীতি কমিশন তাদেরকে সবার সামনে এক্সপোজ করুক। আমি যদি আপনার পিএস, আই লাভ টু বি দ্য পিএস অফ নাসিরউদ্দিন পাটোয়ারি, যদি আমার সাথে সে প্রায় অলমোস্ট 19 বছরের ছোট্ট, বাট আমি গর্ব করি তার পিএস আমি হব। আমি যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ি আপনার সাথে জব থাকাকালীন সময়, এটি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে আঙুলটা পয়েন্ট হয় না? আমি এগুলা নিয়ে সব জায়গায় কথা বলি। জি প্লিজ। আমি সব জায়গায় কথা বলি। আমি সত্যি আমি শুধু এটাই জানতে চাই, যে মানুষটাকে আমরা সামনাসামনি দেখি, অনেক ভোকাল, যা ভিতরে কাজ করে, কলিজাকে প্লেটে করে হাজির করে দেয়। আসলে আমার একদম পাশে আমার বাবাও যদি কোনো অপরাধ করে, আমি তাকে ক্রিটিক করি। আমি যে প্রসঙ্গটা বললাম, কিন্তু আমি বাংলাদেশের যারা ইয়াং জেনারেশন, তাদের কাছে একটা আপিল রাখবো। সেই আপিলটা সেটা নিয়ে বলে তারপর আমি তাদের কাছে আপিল রাখবো যে আমাদের সামনে অনেক সুযোগ আছে, যে সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এই সুযোগে আমাদের কোনো করাপ্টেড হওয়া যাবে না, এবং নৈতিকতা সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। কারণ মানুষের আমাদের উপরে অনেক আশা রেখেছে, যে আশাটা তাদেরকে আমাদের ডেলিভার দিতে হবে। সেই জায়গা থেকে অনেকেই
যারা বিভিন্ন সময় গভর্নমেন্টে গিয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। অনেক কথা এসেছে, মানুষ সেগুলো সদুত্তর চায়। আমরা আশা করি যে সেই জায়গা থেকে সদুত্তর পাবো। তো চান আপনি, তাই তো? আমি আসিফ মাহমুদ থেকে সবার কাছে সদুত্তর চাই। আমি প্রত্যেকটা উপদেষ্টা থেকে হচ্ছে তাদের কাছে সদুত্তর অবশ্যই এটা মানুষের জানার অধিকার আছে, কারণ মানুষের উপরে তো তারা ক্ষমতায় গিয়েছিল, অবশ্যই মানুষের জানার অধিকার আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি এই প্রসঙ্গগুলো এত ডিটেলে গেলাম এই কারণে যে আসলে এই প্রসঙ্গের থ্রুতে আমি এই কথাটা বলতে চাই, আমরা আসলে এই স্বপ্ন দেখি আপনাদেরকে ঘিরে। বিলিভ মি, লাস্ট প্রায় 1.5 দশক, সেটা আমি জানি, এটা লাস্ট 1.5 দশক ধরে এক্স রেজিম যেভাবে দেশটাকে চালিয়েছে, হাজারো মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে দেশটাকে আমরা আবার নতুন করে স্বাধীন করেছি, আপনাদের মতো মানুষজন জীবনের তোয়াক্কা না করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। উদ্দেশ্য তো একটাই, যে আপনাদের ধাপ ধরে দেশটা আমার ঘুরে দাঁড়ায়। আমার প্রত্যন্ত অঞ্চলে সেই শাহরাস্তির কথা বলেন, ছাগলনাইয়ের গলাচিপার কথা বলেন, অথবা নওগাঁ ধামুরহাটের কথা বলেন, প্রত্যেকটা লোক তার অধিকার নিয়ে ফিরে আসুক। প্রত্যেকটা ব্যক্তি নিজের দিকে তাকিয়ে বলতে শিখুক যে আমি ভালো আছি, আমি বাংলাদেশ। এভাবে 20 কোটি মানুষ একসাথে বলুক। এই স্বপ্ন কিন্তু আপনাদের হাত ধরে আবার এই বাঙালি জাতি, বাংলাদেশি বারবার কষ্ট পায়, বারবার নিরাশ হয়, বারবার ঘুরে দাঁড়াতে চায়। আপনাদেরকে ঘিরে আবার ঘুরে দাঁড়াতে স্বপ্ন দেখতেছে। আমাদের স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে যায়নি নাসিরউদ্দিন পাটোয়ারি। স্টিল we are hoping, still we are thinking যে আপনাদের যা ভুলই হোক না কেন, বিচ্ছিন্নভাবে আপনারা নতুন করে আবার ঘুরে দাঁড়াবেন এবং বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করবেন। there is a problem হলো, কথাটা তুলেছি কিন্তু এই কারণে। জি বল। there is a problem is that আমরা যাদেরকে সিনিয়র মনে করি, যাদেরকে অনেক কথা শুনতাম, যারা অনেক ভালো ভালো কথা আমাদেরকে শিখিয়েছে, যখন আমরা সোসাইটিতে এঙ্গেজ হয়ে দেখলাম সেই মানুষগুলো বাহিরে একরকম, ভিতরে একরকম। সে মানুষগুলো কখনো গুলশান অফিসে গিয়ে ডিনার করে এসে কণ্ঠ পরিবর্তন করে দেয়, সে মানুষগুলোই কখনো বনানীর অফিসে গিয়ে কণ্ঠ পরিবর্তন করে দেয়, মিডিয়ার সামনে একভাবে কথা বলে, ভিতরে আমরা এই সিস্টেমটা ভাঙতে চাই। আমরা পেছন থেকে আছি যারা সিস্টেম ভাঙার জন্য সামনে থেকে নেতৃত্ব দিবে। এবং আমি এই প্রসঙ্গগুলো আমি অনেক গত 18 মাসে মানে সরকারের আমি অনেক উপদেষ্টাকে চিনি, জানি। অনেক উপদেষ্টা বলে নাসির কেন আসে না। আমি নিজের জায়গায় সৎ ছিলাম। কেন যান না? আপনার ভালো লাগে না ওদের সব কিছু দেখতে? না, আমি যাই না, কারণ কারো কাছে আমি মনে করি স্টেটের যে সুযোগ সুবিধা, এটা আমি নাসিরের কাছে যেমন আসা উচিত, এবং যেই মানুষটা তার কাছে রিচ করতে পারে না তার কাছে সমভাবে যাওয়া উচিত। আমার নামে যে মামলা ছিল, 2টি মামলা আওয়ামী লীগ দিয়েছিল, আমি কখনোই মামলার জন্য যাইনি। তখন একদিন একজন আমাকে ওইখান থেকে ফোন করে জানালো যে তোমার তো 2টা মামলা, সেগুলো উঠাবা না। আমি বলছি বাংলাদেশের সকল মামলা যখন উঠবে ওই সাথে উঠবে, এটার জন্য আমার আলাদা স্পেসিফিকেশনের প্রয়োজন নেই। আমি আমার জায়গাটা ঠিক রাখতেছি, এখন আশেপাশে যারা আছে আমি সবাইকে ঠিক রাখার চেষ্টা করতেছি। আমি বাংলাদেশের প্ল্যাটফর্মে আমি ক্যাটেগরিক্যালি এই প্রসঙ্গটা নিয়ে এসেছি, এর পেছনে অবশ্যই একটা রিজন আছে এবং দৃশ্যমান রিজন আছে। যেমনটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন যে এটা কিন্তু অসম্ভব ভালোবাসার, অসম্ভব ব্রাদারহুড সম্পর্ক কিন্তু তার সাথে নাহিদ, আসিফ, দেন হাসনাত আব্দুল্লাহ, অনেক। হাসনাত ক্ষেত্রে সে যেমন একটা কথা বলছিল, আমার হাসনাতই যথেষ্ট যে কোনো একটা জায়গাতে অভ্যুত্থান ঘটানোর জন্য। হাসনাতের জিগরা, হাসনাতের অ্যাটিটিউড, হাসনাতের অরা এরকম যে আসলে হতো তার মতো একটা ছেলে দাঁড়ায় গেলে একটা গণ অভ্যুত্থান তৈরি হতেই পারে। বাট তারাও কিন্তু দিন শেষে ভুল করে। তারাও কিন্তু যখন গভর্নমেন্টের অংশ হচ্ছে কিছু ভুল করতেছে, পক্ষান্তরে কিন্তু তার সততার কারণে সে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এটা মেনে নিয়েছে যে হ্যাঁ কিছু ভুল তো অবশ্যই ছিল, সেগুলোকে রিফর্ম করে ঠিক পথে আবার আগাতে হবে। সেই জায়গাতে অনুরোধ করব, যখন বিএনপির মতো একটা লার্জেস্ট পার্টি সামনে থেকে নেতৃত্ব দেয়, বিএনপি লার্জেস্ট পার্টি না, ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্টি, এটা বাংলাদেশে যদি পিপল বলেন, হ্যাঁ সেখানের মধ্যে বিএনপি আমি মনে করি না লার্জেস্ট পার্টি, ওয়ান অফ দ্য লার্জেস্ট। ওকে, ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্টি। সে যখন কথা বলছে, সে যখন কমিউনিকেশন দিচ্ছে, তাহলে তাকেও তার যদি কোনো ভুলভ্রান্তি থেকেও থাকে সেটাকে মাফ করে হলেও, সেটাকে বাদ দিয়ে হলেও তাকে নিয়ে আবার সামনের দিকে টুগেদারলি কিভাবে একসাথে আমরা চলতে পারি এবং একসাথে গ্রো করতে পারি, সেই জিনিসটা তারাও ডিজার্ভ করে, যেমনটা সে তার কাছের মানুষজন সেক্ষেত্রে বলছে। এটাই ছিল আমার বলার উদ্দেশ্য। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই আপনার কাছে। নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে নাসির, আমি এটা জানতে চাই যে শহীদ ওসমান হাদি আমাদের একটা ইমোশনের নাম, আমাদের একটা টানের নাম, একটা আবেগের নাম। অল্প সময়ের ব্যবধানে তিনি আমাদের কাছে আসছেন এবং দারুণ এক ডেমনস্ট্রেশন দিয়ে গেছেন যে বাংলাদেশের স্বরূপ কেমন হওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম তার যখন অ্যাটিটিউড, তার যে কথা শুনি, সে যখন কবিতা বলে অথবা কোনো মানুষকে বুকে জড়ায় ধরে, অথবা ফজরের নামাজ থেকে শুরু করে এসা পর্যন্ত বিভিন্ন মসজিদ ঘুরতে থাকে এবং যত রকমের সমস্যা হোক, কষ্ট হোক, দুঃখ হোক, হাসি মুখটা দিয়ে সবাইকে আলিঙ্গন করার বলে যে বেটার বাংলাদেশের জন্য আমরা সামনে থেকে এগিয়ে যাব, ডেফিনেটলি সবাইকে নিয়ে একসাথে বড় হব। তখন আমাদের সত্যি বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে এবং বাংলাদেশকে নিয়ে বড় করে বাঁচতে মন চাই। এই মানুষটি যখন আমাদের এই ছেড়ে চলে যান, এই পৃথিবী থেকে চলে যান, সেটা আমাদের যে কি পরিমাণ অপূরণীয় ক্ষতি তার কোনো ব্যাখ্যা চলে না। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা শুনে সে কথাটা আমার মধ্যে
কানের মধ্যে দিয়ে গিয়ে ব্রেনে কিন্তু এখনো ঘর করে রাখছে যে যতক্ষণ পর্যন্ত আব্দুল হাদি বা আমাদের পুরো রিফরমেশন না হবে তখন পর্যন্ত ইলেকশনের পার্ট আমি কখনোই হতে চাই না, হতে পারি না। বাট ফাইনালি তাকে দেখা যাচ্ছে যে সে ইলেকশন ক্যাম্পেইন করতেছেন, ইলেকশনের পার্টিসিপেট করতেছেন এবং 12 ফেব্রুয়ারির জন্য প্রিপারেশন নিচ্ছে। এটা কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না নাসির? উসমান হাদি ভাই কি ইলেকশনে দাঁড়িয়েছিল নাকি দাঁড়ায় নাই? জি, দাঁড়িয়েছিল। উনি ইলেকশনে একটা ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতে বার্তা দিতে চেয়েছিল যে পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। জি, আমিও সেম কথাটা বলতেছি, কিন্তু ওসমান হাদি ভাইয়ের যে জার্নি সেটা হলো ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য। আমি তারেক রহমানের মতন, খালেদা জিয়ার ছবি, জিয়াউর রহমানের ছবি নিয়ে ঘুরতে, ওসমান হাদি ভাইয়ের ছবি নিয়ে আমি ঘুরতে অভ্যস্ত নই। জি, আমি অ্যাকশনে বিশ্বাসী। জি, আই এম ডুইং মাই ওয়ার্ক দ্যাট, যে আমাদের একটা এখানে ইনসাফের বাংলাদেশ গড়তে হবে, যেটা ওসমান হাদি ভাই। আমি ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতে এটা রেখেছি, জনমানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, মসজিদ ভিত্তিক কাজ করার চেষ্টা করেছি, যেটা উনি করেছেন। হুম, উনি শহীদ হয়ে গিয়েছেন, ওনার এক চুল পরিমাণ আমরা হতে পারবো না। না, আল্লাহ ওনাকে যেভাবে কবুল করে নিয়েছেন, কিন্তু আমাদের চেষ্টা তো সমস্যা নেই, আমরা চেষ্টা করছি যাতে ওই পথে আমরা থাকতে পারি। এবং এই জীবনটা এবং ওনার যে পথটা পিপল এটাকে গ্রহণ করেছে, হুম, সে আমরা পথের প্রতীক হতে পারি। ওকে, অনেক অসংখ্য মানুষ এই পথের, 18 কোটি মানুষ এই পথের প্রতীক হতে পারে, হুম, তার মধ্যে আমি একজন। হুম, আমি নিজেকে ওই জায়গায় মনে করি না যে আমি এটার সোল, কোনো প্রোপ্রাইটারশিপ বা কোনো কিছু। ওকে, সো ওসমান হাদি ভাই যে আসনটায় দাঁড়িয়েছিলেন, আমি মনে করি আমাদের এখানে যারা ভোটার আছে প্রত্যেকজনে এক একজন ওসমান হাদি। হুম, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করতেছেন এবং প্রত্যেকে ঢাকা 8 আসনের এমপি। ওকে, সো আমি এটা বারবার সবাইকে বলেছি এবং আজকে আপনার শোয়ের মাধ্যমে বলি, জি, জি, ঢাকা 8 আসনে যারা আছেন, যদি মনে হয় আপনাদের থেকে আরো অন্য কেউ হবেন, হন, আমার কোনো সমস্যা নয়। আমি আপনার পিছনে গিয়ে কাজ করব। আপনি নেতৃত্ব দেন, আমি আপনার পিছনে গিয়ে কাজ করব। আবার যখন আমি কাজ করতেছি তখন আমরা একসাথে কাজ করি। জি, যখন ওসমান হাদি ভাই কাজ করেছে, ওনার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আবার আমি যখন নাগরিক কমিটিতে ছিলাম, আমি আহ্বায়ক ছিলাম, জি। ওসমান হাদি ভাই আমার কমিটিতে ছিল, সহযোদ্ধা ছিল। আবার উনি যখন কালচার ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, সেখানে আবার আমি তার সাথে কোলাবোরেশন করেছি, জি। তার নেতৃত্বে এখন কাজ করছি। জি, perfect. সো সময়ের মধ্যে কখনো কেউ সামনে যায়, কখনো পিছনে আসে। Sure. উই আর দ্য কমরেডস। Okay, আমরা কেউ এখানে লিডার না, আমরা সবাই সহযোদ্ধা। okay, কখনো প্রয়োজনের খাতিরে কেউ সামনে যায়, আবার কখনো পিছনে। Okay. দ্যাটস দ্য স্ট্র্যাটেজি ফর আস। perfect. তো সেই জায়গা থেকে আমি মনে করি ওসমান হাদি ভাই যে স্বপ্ন রেখে গিয়েছেন, সেই স্বপ্নের অনুসারে অনেক মানুষের মধ্যে আমিও একজন। হুম, আমি ওসমান হাদি ভাই, আমি তো ইনকিলাব মঞ্চের যারা কর্মী আছেন তাদের জায়গাও যেতে পারি না। হুম, সো আমাকে আল্লাহ সুযোগ দিয়েছে ঢাকা 8-এ উনি যে আসনে ইলেকশন করেছেন সেখানে ওনার এই কথাগুলো বলার জন্য। সে জায়গা থেকে আমি মনে করি আমার অনেস্টি ওই জায়গাটা আরো বেশি রেসপন্সিবিলিটি বাড়িয়ে দিচ্ছে। হুম, আমি যতটুকু আগে অনেস্ট ছিলাম, এখন আরো বেশি অনেস্ট হওয়ার চেষ্টা করতেছি। হুম, কারণ কি, আমার কাছে মানুষ মাটির টাকার ব্যাংক নিয়ে আসে, এই যে ছোট ছোট যে মাটির হুম, ব্যাংক, এগুলো নিয়ে আসে, 5,000 টাকা নিয়ে আসে, 2,000 টাকা নিয়ে আসে, হালুয়া নিয়ে আসে। এই মানুষগুলোর ঋণ আমাকে শোধ করতে হবে। সেই শোধ করার জায়গা থেকে, অর্থাৎ লিডারশিপকে ঠিক রাখার জন্য জনগণই যথেষ্ট। আমি সেই জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আপনারা এই শোর মাধ্যমে পুরো বাংলাদেশের কাছে আমি জানাতে চাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি সৎ পথে থাকতে পারি। হুম, মানুষ অনেক সময় পিছলে পড়ে যায়, হুম, আমি যদি পিছলে না পড়ি, সঠিক ট্র্যাকে থেকে সবাইকে চালনা করে নিয়ে যেতে পারি। এবং সাথে সাথে আমাদের অনেক সহযোদ্ধার পুরো বাংলাদেশে অনেকের ব্যাপারে কথা উঠেছে। হুম, যেটা ঘটনা ঘটেছে, বৈষম্য বিরোধীর প্রথমে একটা কমিটি হয়েছিল, পুরো বাংলাদেশে কোনো স্ট্রাকচার ছিল না। ছিল না। এবং সেখানে যে অভ্যুত্থানের পরে একটা পলিটিক্যাল আগের যে করাপ্টেড কালচারাল সিস্টেম, সে মানুষগুলোর সাথে তাদের মেলামেশা হয়েছে, ফলত একদম একটা ইনোসেন্ট ছেলেকে অনেককে করাপ্টেড বানিয়ে দিয়েছে। তখন আমি ঘোষণা দিয়েছিলাম, যারা করাপশন অথবা কোনো কিছুর সাথে জড়িত হন, আপনার কমিটিতে আসতে পারবেন না, এবং ভবিষ্যৎ রাজনীতি আপনারা নিজ পায়ে কুড়াল মেরে নষ্ট করতেছেন। সেই জায়গাটা আমি সবাইকে অ্যালার্ম করে দিয়েছিলাম। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আগামীর দিনে যারা অনেস্ট থাকবে তারাই পলিটিক্সে আসবে। পিপল ট্রাস্ট করবে না এবং পিপল তাদের আন্ডারে যাবে না। আমরা তাই বিশ্বাস করি। অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি। উই আর রিয়েলি অনার্ড উইথ ইউর গ্রেসফুল প্রেজেন্স। শেষ মুহূর্তে যদি আপনার প্রিয় বাংলাদেশকে উদ্দেশ্য করে কিছু বলতে চান। আমি বাংলাদেশের যে জায়গাটা বুঝি সেটা হলো আমাদের ডিগনিফাইড একটা বেঙ্গল যেটা আমরা গঠন করতে চাচ্ছি, একটা মর্যাদাকর বাংলা বা বাংলাদেশ আমরা গঠন করতে চাচ্ছি, যেখানে বাংলার প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকবে, খাদ্য, বাসস্থান এবং চিকিৎসা নিশ্চিত হবে। এটার জন্য আমরা ফাইট করতেছি। এই ফাইটটা আমার না, এটা আপনাদের সবার। চলুন একসাথে সবাই ফাইট করি। ঠিক আছে, আপনার যদি আমাকে নিয়ে আপত্তি থাকে অথবা অন্য কাউকে নিয়ে আপত্তি থাকে, আমাদেরকে বলে দেন, আমরা চলে যাই। কিন্তু আমরা চাই না যে যুদ্ধটা আমরা হেরে যাই। আপনি শুরু করুন, আপনার নেতৃত্বে আমরা যাব, আপনার সাথে আমরা যাব। আমরা সেই জায়গায় আমাদের যথেষ্ট
কাজ করার সুযোগ আছে। একসাথে ঐক্যবদ্ধ হই, রাজনীতিতে অনেকে অংশগ্রহণ করি। কারণ আমাদের জেনারেশন যদি আমরা ঠিক না করতে পারি, আপনার সন্তানকে আপনি কি উত্তর দিবেন? আমরা যেমন আমাদের যারা সিনিয়র তাদেরকে জিজ্ঞেস করি, কি দিয়ে গিয়েছেন আমাকে বাংলাদেশ? পরে যারা আপনার সন্তান আসছে তাদেরকে কি উত্তর দিবেন? সে উত্তরের জায়গাটা যদি নিজেকে দায়িত্ব থেকে গুছিয়ে না উঠে পেরে তাদের জবাবদিহিতার উত্তর না দিতে পারেন, আপনি একজন বাবা, আপনি একজন মা হিসাবে কলঙ্কিত হবেন। কলঙ্কের দাগ গোছানোর জন্য আজকে থেকে উঠে দাঁড়ুন, নতুন বাংলাদেশ গঠন করুন, যাত্রাটা একসাথে চলা শুরু হোক। নেতৃত্ব কার হবে সেটা বিষয় নয়, আপনাদের নেতৃত্বে আমরা মানতে প্রস্তুত, আমাদের কোনো সমস্যা নেই। নাসিরউদ্দিন পাটোয়ারির সর্বশেষ কথাগুলো আমি আবার কোট করতেছি, সেটি হচ্ছে এবং ডকুমেন্টেড থাকতেছে আমি বাংলাদেশের প্ল্যাটফর্মে, সেটা বলতেছিলেন যে 5টি মৌলিক চাহিদাকে পরিপূর্ণ করার জন্য যে কোনোভাবে যে কোনো মানুষের পেছনে দাঁড়াতে রাজি আছি আমি। আমরা একসাথে বাঁচতে চাই, একসাথে হাত ধরাধরি করে চলতে চাই, দলমতের ঊর্ধ্বে গিয়ে যে যেটার জন্য যোগ্য তার পাশে থেকে এ দেশটাকে এগিয়ে নিতে চাই। তাই যেন হয়, কারণ সোকল বিপ্লব, সোকল রেভলিউশন বা কথায় কথায় প্রতিবাদ আন্দোলন বিষিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ। এই জায়গা থেকে অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ বন্ধ হওয়াটা খুব বেশি জরুরি। আমার কাছে বা আমি বাংলাদেশ প্ল্যাটফর্মের কাছে সবাই খুব গুরুত্বপূর্ণ। তারেক রহমান সাহেবের যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটাও আমার কাছে যেমন সবার মাথার উপরে। অ্যাট দ্য সেম টাইম জামাতে আমির ডক্টর শফিকুর রহমান যে ভালো কাজগুলো করতেছেন সেটাও আমার কাছে দারুণভাবে গ্রহণযোগ্য। হাত পাখার যিনি লিড করতেছেন সেও আমার জন্য দারুণভাবে গ্রহণযোগ্য। অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় যিনি দাঁড়িয়েছেন তাকেও আমি মাথার তাজ বানিয়ে রাখবো। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানুষজন এনসিপি থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা পলিটিক্স করতেছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকেও মাথার তাজ বানিয়ে রাখবো। শুধু আমার দেশটাকে যদি ভালোবাসেন তারা এবং দেশটাকে যদি সামনে থেকে এগিয়ে নিয়ে যান, আমার এখানে কোনো রকমের রুল ডিভাইডেডের কোনো থিওরিস নাই, এখানে কোনো বিভিন্ন মতের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো রকমের কুণ্ঠা নাই। সবাইকে নিয়ে আমরা ভালো থাকি, সবাইকে নিয়ে অনেক বড় করে বাঁচি, সেই প্রত্যাশা আমি বাংলাদেশ থেকে আজ বিদায় নিচ্ছি। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধু এই ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছি আজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা কেউ প্রশ্নের ঊর্ধ্বে নেই, সবাই প্রশ্নের মধ্যেই থাকবো আমরা। এটাই বাংলাদেশ, যেখানে জবাবদিহিতা থাকবে। যার আমাতেই শুরু, আমিতেই শেষ। আমি আমি শেষ, বাংলাদেশ। আমি বাংলাদেশ।